প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো। তোমরা জানো তোমাদের 2022 সালের এইচএসসি যারা পরীক্ষার্থী, তো তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিয়েছে ষষ্ঠ সপ্তাহে। তো ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্যে অনেকগুলো এসেছে। তো তার মধ্যে আমি কেমিস্ট্রির সলিউশনটি তোমাদেরকে দেখাবো। তো সলিউশন দেখানোর আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে এখন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিবে এবং চ্যানেলের পাশে থাকবে। তো আমরা একটু কোয়েশনটা দেখে নেই। কোয়েশ্চেনটা হচ্ছে, এই যে অ্যাসাইনমেন্টটি আমি একটু ছোট করেই দেখাচ্ছি এখানে 2022 সালের। এই যে দেখতে পাচ্ছ রসায়ন প্রথম পত্র, তারপর হচ্ছে যে আর অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমরা কিন্তু খুঁজে পাও না অনেক সময়। আসলে শিরোনাম হচ্ছে এই অ্যাসাইনমেন্টের যে নামটা, সেটাই হচ্ছে তোমার সৃজনশীলগুলো এইভাবে লিখবে যে শিরোনাম দিয়ে লিখবে পরমাণু অভ্যন্তরে ইলেকট্রন অবস্থান এবং পারমাণবিক বর্ণালী উৎস। তো প্রথমেই বলে রাখি, ভিডিওটি একটু বড় হবে, তো তোমরা একটু ধৈর্য ধরে দেখবে এবং ভিডিও পজ করে করে দেখবে। লেখা অনেক লেখা, তো লেখা সবগুলি লিখতে হবে। যেহেতু তোমরা এইচএসসির স্টুডেন্ট, অবশ্যই তোমাদের সে কষ্টটুকু করতে হবে। তো আমি সলিউশনটাই চলে যাই। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সলিউশনটি, যে প্রথমেই লিখবা ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত নীতিসমূহ। আহ্বান নীতি। আহ্বান নীতি হচ্ছে কোনো পরমাণু বা আয়নের ইলেকট্রন বিন্যাস বা কনফিগারেশন নির্ধারণে ব্যবহৃত হয়। এটি 3D ও 4s অরবিটাল দ্বয়ের ইলেকট্রন ধারণ ক্ষমতার ধারাবাহিকতা প্রকাশ করে। আবহাওয়া একটি জার্মান শব্দ, যার অর্থ নির্মাণ করা বা উপরে যাওয়া। এই নীতি হলো কোনো পরমাণু ইলেকট্রন সমূহ তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে। এই নীতি অনুসারে সামগ্রিকভাবে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, কারণ নিম্ন শক্তির স্তরে স্থিতিশীলতা বেশি। তো তোমরা যারা ভিডিওগুলো দেখবে, তোমরা একটু রেজুলেশন বাড়িয়ে দেখবে, যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়। 720 পিক্সেল করে দিবা। তো এখানে লেখা আছে কোন অরবিটালের শক্তি কত তা প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান থেকে হিসেব থেকে নেওয়া হয়। তো যে অরবিটালের জন্য n প্লাস l এর মান কম, সেটি নিম্ন শক্তির অরবিটাল এবং ইলেকট্রন তাতেই প্রথমে প্রবেশ করে। যেমন 3D অরবিটালের জন্য n is equal to 3, l is equal to 2, n প্লাস, সুতরাং n প্লাস l সমান সমান 3 প্লাস 2 সমান সমান 5। 4s অরবিটালের জন্য n is equal to 4 এবং l is equal to 0, সুতরাং n প্লাস l সমান সমান হবে এখানে 4 প্লাস 0 is equal to 4। তো সুতরাং 3D এর চেয়ে 4s এর শক্তি কম বলে 4s লেস দেন 3D ইলেকট্রন আগে 4s অরবিটাল প্রবেশ করে এবং সেটি পূর্ণ হলে 3D অরবিটালে যায়। কিন্তু যদি দুটি অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মান সমান হয়, তবে তাদের মধ্যে যে অরবিটালের n এর মান নিম্ন, অর্থাৎ প্রধান শক্তি স্তর নিম্নতর ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে। তো দেখতে পাচ্ছ 3D অরবিটালের জন্য n is equal to 3 এবং l is equal to 2, সুতরাং n প্লাস l is equal to এটা যা আসে। তো 4p অরবিটালের জন্য এটা দেখতে পাচ্ছ 5। তো দুটার ক্ষেত্রে কিন্তু 5 আসছে। তো 3, যেহেতু n এর মান 3 কম n is equal to 4 থেকে, তাহলে অবশ্যই কোথায় প্রবেশ করবে? 3D অরবিটালে আগে প্রবেশ করবে। সুতরাং এই দুটি অরবিটালে n প্লাস l এর মান সমান, তবে 4p অপেক্ষা 3D অরবিটালে n এর মান কম, তাই 4p অপেক্ষা 3D অরবিটালের শক্তিও কম। এজন্য ইলেকট্রন আগে 3D অরবিটালে ও তা পূর্ণ হলে পরে 4p অরবিটালে প্রবেশ করে। পারমাণবিক বর্ণালী বিশ্লেষণ করে বিভিন্ন অরবিটালের আপেক্ষিক শক্তিক্রম নির্ণয় করা হয়। তারপর আহ্বাও এর নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসের জন্য চূড়ান্তভাবে অরবিটালগুলোকে নিচে সাজানো হয়েছে এটা বলবা। আহ্বাও নীতি তোমরা কিভাবে ছবিটা মানে এঁকে দেখাতে হয় সেটা তোমরা জানো অলরেডি। আহ্বাও নীতি ছবিটা এই যে এইভাবে এঁকে দেখাবা। তো মোটামুটি বইয়ে আছে এই ছবিটা। তো 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d, তো 7s 7p 8s। এই যে এখান থেকে এটা এইভাবে রোটেট করতে করতে এইভাবে আসবে, এইভাবে চলে আসবে।
আশা করি বুঝতে পেরেছো তোমরা, বই থেকেও লিখে নিতে পারো এই অংশটা। তো হুন্ডের নিয়ম হচ্ছে যেমন n is equal to n এর পারমাণবিক সংখ্যা 7, তো 1:2 2p x1 2p y1 2p z1। সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই সব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে। হুন্ডের নীতির ব্যাখ্যা। হুন্ডের নিয়মটি পরমাণুর নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাসে দেখানো হলো। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস n 4 1:2 2p3। আবার 2p অরবিটালে আমরা সমশক্তি সম্পন্ন 3টি অরবিটাল পাচ্ছি। তো এইভাবে লিখবে অরবিটাল আছে, যেটি কোয়ান্টাম উপশক্তি স্তর আকৃতি থেকে জানা যায় যে পি অরবিটালের আকৃতি আসলে ত্রিমাত্রিক ডাম্বেল আকৃতির। 2p অরবিটালে 3টি অরবিটাল আছে। 2p অরবিটালের 3টি অরবিটাল আছে, এদেরকে মানে অরবিটালেরও আরো সাব অরবিটাল থাকে আর কি। তো এদেরকে px py pz অরবিটাল হিসেবে চিহ্নিত করা হয়। সুতরাং নাইট্রোজেনের বেলায় 2p3 এর 3টি ইলেকট্রন 3টি সমশক্তির অরবিটালে আলাদা আলাদা ভাবে থাকবে এবং এদের স্পিন সমূহের দিক একইমুখী হবে। আশা করি লেখা দেখতে তোমাদের কারো সমস্যা হচ্ছে না। তোমরা 720 পিক্সেল করে অলওয়েজ দেখবে। আশা করি লেখা দেখতে পাবা, যেহেতু লেখাগুলো ক্লিয়ার। তো পলির বর্জন নীতি। এরপর একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। দুটি ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। যেমন দুটি ইলেকট্রন বিশিষ্ট একটি পরমাণুতে প্রথম ইলেকট্রনের জন্য n is equal to 2 n is equal to 1 l is equal to 0 m is equal to 0 s is equal to প্লাস 2। দ্বিতীয় ইলেকট্রনের জন্য n is equal to 1 মানে বাকিটা হবে s is equal to মাইনাস হবে। তো অর্থাৎ একই পরমাণুর দুটি ইলেকট্রনের কক্ষপথের আকার n, আকৃতি l এবং কৌণিক অবস্থান m একই হতে পারে যদি তাদের নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক পরস্পর বিপরীতমুখী হয়। সুতরাং পলির বর্জন নীতির মূল কথা হলো একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের ঘূর্ণন বা স্পিন বিপরীতমুখী হয়। অরবিটালের শক্তি নির্ণয় কিছু প্রয়োজনীয় তথ্য। যে অরবিটালের n প্লাস l এর মান বেশি সেই অরবিটাল বেশি শক্তি সম্পন্ন। যেমন 3d এর ক্ষেত্রে n প্লাস 1 l is equal to 3 plus 2 is equal to 5। 4s এর ক্ষেত্রে n plus l এর জন্য 4 plus 0 is equal to 4। সুতরাং 3d এর চেয়ে 4s এর শক্তি কম, তাই ইলেকট্রন কম শক্তির অরবিটাল অর্থাৎ 4s এ আগে প্রবেশ করবে অতঃপর 3d তে প্রবেশ করবে। n প্লাস l এর মান সমান হলে যে অরবিটালে n এর মান বেশি সেই অরবিটালে বেশি শক্তি সম্পন্ন। অর্থাৎ 2p এর ক্ষেত্রে n প্লাস l is equal to যে 3 আসে, তো 3s এর ক্ষেত্রে n প্লাস l 3 প্লাস 0 is equal to 3। উভয়েরই n প্লাস l এর মান সমান, কিন্তু n এর মান 2p এর চেয়ে 3s এর বেশি। সুতরাং ইলেকট্রন কম শক্তি সম্পন্ন অরবিটাল অর্থাৎ 2p তে আগে প্রবেশ করবে। তো মোটামুটি বুঝতে পারছো লেখাগুলো। তোমরা হুবহু একদম এরকম লিখতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু সায়েন্সের বিষয়গুলো কপি হলে কোনো সমস্যা নেই, কারণ এগুলো একই থাকে। তো অরবিটালগুলোর শক্তিক্রম নিম্নরূপ। 1s এটা তোমরা দেখতে পাচ্ছ যেরকম আছে এরকম লিখবে। তো কোয়ান্টাম সংখ্যা বর্তমানে বহুল আলোচিত একটি বিষয়। কোয়ান্টাম সংখ্যা ছাড়া অণু পরমাণু সম্পর্কে জ্ঞান অর্জন সম্ভব নয়। এটা হচ্ছে যে তোমার দ্বিতীয় যে কোয়েশনটা আছে 2 নাম্বার সেটা। তো এই অংশটা লিখবে। তো কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ। প্রধান কোয়ান্টাম সংখ্যা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার নির্ণয় করা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান যথাক্রমে 1 থেকে 4 প্রভৃতি দিয়ে প্রভৃতি পূর্ণ সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বৃদ্ধি হলে নিউক্লিয়াস হতে প্রধান স্তরের দূরত্ব এবং শক্তি স্তরের আকার বৃদ্ধি পায়। এটা তো তোমরা জানোই। তো বোর মতবাদ অনুসারে n is equal to 1 হলে প্রথম শক্তি স্তর বা কে সেল, n is equal to 2 হলে দ্বিতীয় শক্তি স্তর বা এল সেল, এভাবে চলতে থাকবে ইত্যাদি বোঝায়। যে কোনো প্রধান শক্তি স্তর সর্বোচ্চ 2n² ইলেকট্রন থাকতে পারে। তো গৌণ কোয়ান্টাম সংখ্যা তোমরা ভিডিও পজ করে করে দেখবে এবং লিখবে যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো গৌণ কোয়ান্টাম সংখ্যা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকৃতি নির্ণয় করা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0 থেকে n-l পর্যন্ত হতে পারে। বোরের তত্ত্বে পরমাণু ছিল বর্তুলাকার, কিন্তু সোমারফিল্ড দেখান যে
কক্ষপথ উপবৃত্তাকারও হতে পারে। তাছাড়া হাইড্রোজেন পরমাণু বর্ণালীর প্রতিটি রেখা আসলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল। সোমারফিল্ড বললেন যে প্রতিটি অরবিট বা প্রধান শক্তি স্তর n সংখ্যকভাবে বিভক্ত, যাদের মধ্যে শক্তির সূক্ষ্ম পার্থক্য আছে। এর ফলে সূক্ষ্ম রেখাগুলো দেখা যায়। তো এটা লিখতে হবে না, এটা ফার্স্টে আমরা লিখে ফেলেছি, জাস্ট শিরোনাম আর কি, মাঝখানে এটা দেখানো হয়েছে, এটা লিখতে হবে না আর, শিরোনামটা মনে করিয়ে দিলাম আর কি। তো চৌম্বকীয় 3 নাম্বার হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। যে সকল কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকরণসমূহ প্রকাশ করা হয় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান এল থেকে এল পর্যন্ত, এল পর্যন্ত পূর্ণ সংখ্যা। তো নন ডিজেনারেট অবস্থায় অরবিটাল সমূহ সমশক্তির, তবে চৌম্বক ক্ষেত্রে রাখলে শক্তির পার্থক্য তৈরি হয়। আর বলা বাহুল্য, জেড অক্ষ বরাবর অরবিটাল যেমন পি জেড ডি মাইনাস জেড স্কোয়ার এর বেলায় m = 0। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা s নিজস্ব অক্ষের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশক কোয়ান্টাম সংখ্যাসমূহকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। এই কোয়ান্টাম সংখ্যা s ফার্মিয়ন কণার বেলায় তা ±12 এর গুণিতক, ইলেকট্রনের বেলায় তা হাফ। একটি মৌলের ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি, যার পারমাণবিক সংখ্যা 12, অর্থাৎ মৌলটি একটি পরমাণুতে 12টি প্রোটন আছে। আবার প্রতিটি প্রোটন চার্জ +1 চার্জ বিশিষ্ট, ফলে পরমাণুটি +12 চার্জ বিশিষ্ট হওয়ার কথা, কিন্তু পরমাণু চার্জ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান। তার অর্থ পরমাণুতে 12টি ইলেকট্রন মাইনাস চার্জ বিশিষ্ট বিদ্যমান। প্রশ্ন হচ্ছে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি কিভাবে বিন্যস্ত আছে, এগুলি কি একসাথে আছে নাকি বিচ্ছিন্ন অবস্থায় আছে? এটি শিরোনাম, এটা আবার লিখতে হবে না, তোমরা ফার্স্ট একবার লিখেছো। তো ইলেকট্রনগুলো পরমাণুর বিভিন্ন শক্তি স্তর বা কক্ষপথে ঘূর্ণায়মান আছে। প্রতিটি শক্তি স্তরের মধ্যে শক্তি বা এনার্জির পার্থক্য বিদ্যমান। এই সমস্ত বিভিন্ন শক্তি স্তরের বিভিন্ন নাম আছে, যেমন কে, এল, এম, এন, ও ইত্যাদি। প্রথম শক্তি স্তর কে, দ্বিতীয় শক্তি স্তর কে এল, তৃতীয় শক্তি স্তর এম নামে পরিচিত। তো এই সমস্ত শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বিভিন্ন হয়, এটা তো স্বাভাবিক। একটি শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে তা 2n² সূত্র দ্বারা বের করা হয়, যেখানে n হচ্ছে শক্তি স্তরের সংখ্যা, 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। নিচে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা দেওয়া হলো। তো এখানে দেখতে পাচ্ছ, মোটামুটি আমি একটু স্ক্রিনটা বড় করে দিলাম তোমাদের জন্য। কে শক্তি স্তরে এইরকম এত সংখ্যক, এল শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তারপর হচ্ছে তোমার এন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এগুলো। আর একটু ছোট করে দেই এবার। তো এখন এই নিয়ম অনুসারে ম্যাগনেসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস কিরকম হবে, যে পারমাণবিক সংখ্যা 12, মৌল ম্যাগনেসিয়াম, কে সেলে অর্থাৎ প্রথম শক্তি স্তর 2টি, দ্বিতীয় শক্তি স্তর সর্বোচ্চ 8টি, তৃতীয় শক্তি স্তর এখানে দেওয়া আছে শুধুমাত্র 2টি। তো হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এই নিয়মে করা যায়, কিন্তু 18 এর বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এই নিয়মে হয় না। যেমন আয়রনের একটি পরমাণুতে 26টি ইলেকট্রন বিদ্যমান এবং পূর্বের নিয়ম অনুসারে এর ইলেকট্রন বিন্যাস হওয়া হচ্ছে 2 8 16, কিন্তু প্রকৃতপক্ষে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা তোমরা দেখে নাও, এখানে দেখতে পাচ্ছ। তো দেখা যাচ্ছে ইলেকট্রন আগের শক্তির স্তর সম্পূর্ণ পূরণ না করে পরের শক্তির স্তরে চলে গেছে। এই ধারণা ব্যাখ্যার জন্য আমাদের অরবিটাল বা উপশক্তি স্তরের ধারণা লাগবে, অর্থাৎ ধারণা থাকতে হবে। প্রতিটি প্রধান শক্তি স্তর এক বা একাধিক উপস্তর অরবিটাল নিয়ে গঠিত, এদেরকে এসপিডিএফ নামে পরিচিত ইত্যাদি নামে নামকরণ করা হয়। এই সমস্ত অরবিটালের একদিকে যেমন শক্তির তারতম্য আছে, ঠিক অন্যদিকে এদের ইলেকট্রন ধারণ ক্ষমতা ভিন্ন হয়। এখন ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন কোন উপস্তরে আগে যাবে তা জানার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে।
ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ তাদের বিভিন্ন অরবিটালে তাদের শক্তির নিম্নক্রম থেকে উচ্চক্রম অনুসারে প্রবেশ করে আফবাউ নীতি অনুসারে। তো নিচের বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা দেওয়া হলো। এখানে উপশক্তি স্তরের নাম, ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং এল এর মান। বিভিন্ন এটা এটা তোমরা দেখে নাও, এসপিডিএফ। এস এর মধ্যে এস উপশক্তি স্তরে তোমার সর্বোচ্চ 2টা, পি উপশক্তি স্তরে সর্বোচ্চ 6, ডি উপশক্তি সর্বোচ্চ 10, আর এফ 14টা। এফ এর মধ্যে 14টা থাকবে। এল এর মানগুলো কত সেটাও দেওয়া আছে। এল হলো সহকারী কোয়ান্টাম নাম্বার। এখানে অরবিটালের শক্তি নির্ণয়ের জন্য প্রতিটি উপস্তরের মান দেওয়া হলো। কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম। অরবিট। বোর পরমাণুবাদের মতে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন কতগুলো অনুমোদিত গোলাকার কক্ষপথে বা শক্তিস্তরে আবর্তিত হয়, এদেরকে অরবিট বলে। প্রতিটি শক্তি স্তরে নির্দিষ্ট সংখ্যক 2n² ইলেকট্রন থাকে। কোয়ান্টাম মতবাদের উপর ভিত্তি করেই অরবিটের ধারণা প্রতিষ্ঠিত হয়। অরবিটাল। পরমাণুর ভেতরে যে ত্রিমাত্রিক জায়গা জুড়ে ইলেকট্রনের ঘনত্ব বেশি তাই অরবিটাল। তো একটি পরমাণুর শক্তি স্তর বা ইলেকট্রনের শক্তি স্তরকে সাধারণভাবে প্রধান শক্তি স্তর নামে পরিচিত। পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথ বলা যেতে পারে। এটি মূলত পারমাণবিক অরবিটাল সমূহের একটি গ্রুপ যাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার n এর মান সর্বদাই সমান। ইলেকট্রনের শক্তি স্তর এক বা একাধিক উপশক্তি স্তর নিয়ে গঠিত। প্রতিটি উপশক্তি স্তরে আবার 2 বা ততোধিক অরবিটাল থাকে যাদের কৌণিক ভরবেগ কোয়ান্টাম সংখ্যার মান 1 অর্থাৎ একই। এই শক্তি স্তরগুলোই একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস তৈরি করে। তো এরপরে হচ্ছে শক্তি স্তর সহ পর্যায় সারণী। প্রতিটি শক্তি স্তর একটি নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে। সে কারণে প্রতিটি শক্তি স্তর একটি নির্দিষ্ট সীমার ইলেকট্রন শক্তির সাথে সম্পর্কযুক্ত। আর তাই পরমাণুর ভেতর দিকের প্রতিটি শক্তি স্তর প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ না হলে পরবর্তী শক্তি স্তরে বাইরের দিকের ইলেকট্রন যেতে পারে না। পরমাণুর সবচেয়ে বাইরের শক্তি স্তর পরিভ্রমণরত ইলেকট্রন দ্বারা ওই পরমাণুর বৈশিষ্ট্য নির্ধারিত হয়ে থাকে। উপশক্তি স্তরসমূহের বর্ণনা। উপশক্তি স্তরসমূহের বর্ণনা ও আকৃতি ব্যাখ্যা। অরবিটাল সাধারণত বাংলায় উপশক্তি স্তর বলা হয়ে থাকে, যা একটি প্রচলিত ভুল। একটু সহজ করে যদি বলি, সাবসেল বা উপশক্তি স্তর হলো কোনো একটি অরবিটে বা কক্ষপথে অবস্থিত এলাকা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অরবিটাল হলো উক্ত এলাকায় অবস্থানরত ইলেকট্রন সমূহের ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করার গাণিতিক মাধ্যম। তো মোটামুটি বুঝতে পেরে যে বিষয়টা আসলে আমাদের কোথায় কোথায় ভুল থাকে বলার মধ্যে। যদিও আমরা আমাদের প্রাসঙ্গিকতা না রেখেই একটু নিজেদের সহজ করার জন্য কথাবার্তাগুলোকে বোঝার সুবিধার জন্য আমরা এটা করি, কিন্তু আসলে এটা রাইট নয়। তো যাই হোক, সুতরাং বলা যায় কোনো পরমাণুর কোনো নির্দিষ্ট অরবিটে একটি ইলেকট্রন খুঁজে পাওয়া সম্ভাব্য এলাকাকে আমরা উপশক্তি বা সাব অরবিট বলতে পারি এবং উক্ত এলাকায় অবস্থানরত ইলেকট্রনটির ত্রিমাত্রিক দিক বিন্যাসের ধারণা আমরা অরবিটাল থেকে পাই। তো যেমন সহকারী কোয়ান্টাম সংখ্যা 1 কে s অরবিটাল দ্বারা প্রকাশ করা হয়, 2 কে p অরবিটাল দ্বারা প্রকাশ করা হয়, 3 কে d অরবিটাল দ্বারা প্রকাশ করা হয় এবং 4 কে f অরবিটাল দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক বর্ণালীর উৎস ব্যাখ্যা করো। এটা মোটামুটি তোমাদের লিখতে হবে খুব সুন্দর করে। এখানে আমি যেভাবে লিখেছি হুবহু লিখতে পারো। তো কোনো পরমাণুর উপর অতিবেগুনি দৃশ্যমান ও অবলোহিত অঞ্চলের শক্তি আপতিত হলে ওই পরমাণুর যোজনী স্তরের ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমনের সময় শক্তি শোষণ ও বিকিরণ ঘটে। আর এর ফলে যে সরু রেখা বা বর্ণালী সৃষ্টি হয় তাকে পারমাণবিক বর্ণালী বলে। বিজ্ঞানীরা বর্ণালীকে 2 ভাগে ভাগ করে ফেললেন, নিরবিচ্ছিন্ন বর্ণালী ও রেখা বর্ণালী। নিরবিচ্ছিন্ন বর্ণালী হলো তাপীয় বর্ণালী। কঠিন বস্তুকে তাপে উত্তপ্ত করলে তা থেকে বিকিরণ নিঃসরণ হয়। এসব বর্ণালীতে সবগুলো তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ থাকে, কোনো বিভাজন রেখা থাকে না এসব বর্ণালীতে, তাই এদেরকে বিচ্ছিন্ন বর্ণালী বলে। এরা কিন্তু পারমাণবিক বর্ণালী নয়, তাই নিরবিচ্ছিন্ন বর্ণালী নিয়ে আমরা বেশি কথা বলবো না। নিম্নচাপে গ্যাসের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে গ্যাসের অণু পরমাণুগুলো উত্তেজিত হয়ে ওঠে। এসব উত্তেজিত পরমাণু বিকিরণ নিঃসরণ করে। তবে এ ধরনের বিকিরণ
সব তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ নিঃসরণ করতে পারে না, তাই এ ধরনের বর্ণালীতে বিচ্ছিন্ন রেখা দেয়। এজন্য এদেরকে বিচ্ছিন্ন বর্ণালী বলে। এদের নিয়মে আমাদের যত কারবার, সুতরাং এদের টিকুজি বলা হয়। এটাকে টিকুজি কুষ্টি জেনে নেওয়া দরকার, অর্থাৎ আদ্যপান্ত সবকিছু জেনে নেওয়া আমাদের জরুরি। এটাই আর কি। এভাবেও লিখতে পারো তোমরা নিজেদের। শব্দ যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অন্য একটা শব্দ ইউজ করতে পারো, অর্থাৎ এটা জানাটাই আমাদের অত্যন্ত জরুরি। তো একটা মৌলিক পদার্থের সবগুলো পরমাণু একই ধরনের রেখা বর্ণালী তৈরি করে, আবার একটা মৌলের পরমাণু একটা রঙের বর্ণালী তৈরি করবে তা কিন্তু নয়। একটা পরমাণু একাধিক রঙের বর্ণালী তৈরি করতে পারে। এক মৌলের বর্ণালীর সাথে অন্য মৌলের বর্ণালী হুবহু মেলে না, কয়েকটা রেখা হয়তো মিলতে পারে। রেখা বর্ণালীর এই বৈশিষ্ট্যগুলো ম্যাক্সওয়েল লক্ষ্য করেছিলেন বুলৎজম্যান ও। তবে এটা নিয়ে ব্যাপক গবেষণা করেন ব্রিটিশ বিজ্ঞানী জোসেফ নরম্যান লক-ইয়ার 1974 সালে। তিনিই মূলত রেখা বর্ণালীর বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করে যান। আমরা বলেছি হ্যান্স হ্যানসেন বোরকে বামার সিরিজের কথা জানিয়েছিলেন। হ্যান্স হ্যানসেন বোরকে বামার সিরিজ, আচ্ছা এই বিজ্ঞানীকে জানিয়েছিলেন, কিন্তু বামার সিরিজ কিভাবে এলো সেটাও জানা দরকার। জোহান জ্যাকব বামার ছিলেন সুইজারল্যান্ডের নামকরা গণিতবিদ। তিনি গণিত পড়াতেন একটা স্কুলে, আবার ছিলেন একটা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকও। এক সহকর্মী তাকে হাইড্রোজেন পরমাণুর 4টি বর্ণালী রেখার খোঁজ দেন। উত্তেজিত হাইড্রোজেন পরমাণু যে বিকিরণ নিঃসরণ করে তা থেকেই তৈরি হয় এই 4টি বর্ণালী রেখা: লাল, সবুজ, নীল ও বেগুনি। 1850 সালে এই রেখা আবিষ্কার করেন সুইডিশ বিজ্ঞানী অ্যান্ডার্স জোন্স অ্যাংস্ট্রম। নাম চেনা চেনা লাগছে। আচ্ছা, এই কথা কিছু কিছু কথা আছে যেগুলো প্রাসঙ্গিক না, এগুলো লাগবে না। যেমন নাম চেনা চেনা লাগছে, কোয়েশন না, এটা কোয়েশন টাইপের হয়ে গেলে এই লাইনটা বাদ দিবে। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের খুব ক্ষুদ্র এককের নাম অ্যাংস্ট্রম। ওই বিজ্ঞানীর নাম অনুসারেই তো অ্যাংস্ট্রম হাইড্রোজেন বর্ণালীর 4টি রেখার তরঙ্গ দৈর্ঘ্য মাপতে সক্ষম হলেন। তিনি হাইড্রোজেন বর্ণালীর 4টি বর্ণের নামকরণ করলেন। লাল বর্ণের রেখাটির নাম দিলেন, সবুজ রেখাটির, নীল রেখাটির এবং বেগুনি রেখাটির নাম দিলেন। এদের তরঙ্গ দৈর্ঘ্য পেলেন যথাক্রমে 650, 56.3, 486.1, 434.1, 410.2 ন্যানোমিটার। তো হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী এত কিছু করলেন অ্যাংস্ট্রম, কিন্তু এই রেখাগুলোর জন্য কোনো গাণিতিক সমীকরণ তৈরি করে যেতে পারেনি। বন্ধুর কথা শুনে, আচ্ছা একটা বিষয় বলে দেই, এখানে কিছু কিছু জিনিস তোমরা চাইলে বাদ দিতে পারো। যেহেতু ভিডিওটা বড় হচ্ছে এবং তোমাদের অ্যাসাইনমেন্টটাও বড় হয়ে যাচ্ছে, তো তোমরা চাইলে ছোটখাটো কিছু জিনিস বাদ দিয়ে দিতে পারো। যেমন লাস্টের দিকের কথাগুলো থেকে একটু বাদ দিয়ে দিও, তোমাদের মানে সুবিধা হবে। তো আমি বড় করে দেখাচ্ছি যাতে করে তুমি একটু বেশি জানতেও পারো, বেশি লিখতে পারো, বা বাদও দিতে পারো কতটুকু লাগবে না লাগবে। তো আমি পড়ে শোনাচ্ছি। তো বন্ধুর কথা শুনে সেই কাজে হাত লাগালেন বামা। তিনি গাণিতিক সূত্র তৈরি করলেন এদের জন্য। সেই সূত্রের সাহায্যে ফের তরঙ্গ দৈর্ঘ্য বের করলেন রেখাগুলোর। আশ্চর্যের বিষয়, 4টি রেখার জন্য অ্যাংস্ট্রম যে তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছিলেন বামার সে মানই পেলেন। অ্যাকচুয়ালি এদিক ওদিক হলো না। তারপর থেকেই ওই রেখাগুলোর সাধারণ নাম হয়ে গেল বামার সিরিজ। জোহান জ্যাকব বামারের সমীকরণের আদলে আরেকটি সমীকরণ তৈরি করেন আরেক সুইডিশ বিজ্ঞানী জোহান রবার্ট রিডবার্গ। এজন্য তিনি একটা ধ্রুবকের আশ্রয় নেন। আচ্ছা, এখানে মূলত যেগুলো বলা হচ্ছে এগুলো লিখতে হবে না। তো এগুলো এক্সট্রা কিছু লিখতে হবে না। আমাদের এখানে তো ইতিহাস লেখার কথা বলে নাই, আমাদেরকে জাস্ট বর্ণালীর উৎপত্তি স্থলটা বলা হয়েছে, মানে জানাতে বলছে। তো আমরা এটা ব্যাখ্যাটা করি। যুক্তরাষ্ট্রের পদার্থবিদ থিওডর লাইম্যান জন্ম দেন লাইম্যান সিরিজের। এই সমীকরণের সাহায্যে অতি বেগুনি রশ্মি অঞ্চলের বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব হলো। প্যাশেন সিরিজের নামের আরেক ধরনের সমীকরণ আবিষ্কার করলেন জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক প্যাশেন। তার সমীকরণ দিয়ে অবলোহিত অঞ্চলের বর্ণালী রেখার তরঙ্গদৈর্ঘ্য বের করা যায়। এছাড়া অবলোহিত অঞ্চলের বর্ণালী রেখাগুলোর ব্যাখ্যার জন্য আরও দুটি সমীকরণ আবিষ্কার করেন। একটা ব্র্যাকেট সিরিজ, এর আবিষ্কারকর্তা যুক্তরাষ্ট্রের পদার্থবিদ ফ্রেডরিক ব্র্যাকেট। অন্যদিকে হারম্যান ফান্ট আবিষ্কার করেন ফান্ট সিরিজ। রিডবার্গ সমীকরণকে একটু অন্যভাবে ব্যবহার করেন সুইস বিজ্ঞানী ওয়ালথার রিটজ। তিনি তরঙ্গদৈর্ঘ্য বদলে বর্ণালীর কম্পাঙ্ক নির্ণয়ে একটা সমীকরণ দাঁড় করালেন। সমীকরণের নাম দেওয়া হয় রিডবার্গ রিটজ সমীকরণ।
তো মোটামুটি দেখতে পাচ্ছ এখানে যে এই পরমাণু উৎস কিভাবে আসলো, মানে পারমাণবিক যে বর্ণালী আছে সেটার কি উৎস কোত্থেকে, এইগুলোই মূলত এখানে কথা বলা হয়েছে। তো আমরা মোটামুটি এখান থেকে দেখছি যে মোটামুটি এগুলোই ছিল বর্ণালী বিজ্ঞানের গাণিতিক সূত্র। সেই সূত্রের দিকে হাত বাড়ালেন বোর, তার পরমাণু মডেল সংশোধন আনলেন। ইলেকট্রন এক শক্তি স্তর থেকে লাফ দিয়ে যখন আরেকটি শক্তি স্তরে যায়, তখন যে শক্তি শোষণ বা নিঃসরণ করে তার মান প্ল্যাঙ্ক আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব থেকে বের করা যায়। সেটা এখানে হলো যে শক্তি নিঃসৃত বা বিকিরিত হয় তার কম্পাঙ্ক। তিনি বলেন শক্তিস্তরগুলি শক্তি নির্দিষ্ট ও বিচ্ছিন্ন মানের, আবার পরমাণু থেকে নিঃসৃত বর্ণালীও বিচ্ছিন্ন। বামার সিরিজেই সেই বিচ্ছিন্ন রেখাগুলি পাওয়া গিয়েছিল। বোর ভাবলেন নিশ্চয়ই বামার সিরিজের বর্ণালীর সাথে তার পরমাণুর মডেলের শক্তির একটা যোগসূত্র আছে। বোর সেটাই খুঁজে বের করার চেষ্টা করলেন এবং পেয়েও গেলেন। বোর বললেন ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি হিসেবে একটা নির্দিষ্ট শক্তির ফোটন নিঃসরণ করে, আবার যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তির ফোটন নিঃসরণ করে। সেই ফোটনের শক্তি কতটুকু হবে সেটা নির্ভর করবে ফোটন কোন পথে লাফ দিচ্ছে তার উপর। কিন্তু কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে ফোটন যখন অবস্থান করবে তখন কোনো ফোটন শোষণ বা বিকিরণ করবে না। এইটা তোমাদের বইয়ে আছে। আসলে বর্ণালী উৎসটা তোমরা বই থেকেও লিখতে পারো। তো আসলে আমি এতটা তোমাদেরকে হ্যাজার্টেশনে ফেলতে চাই না। তোমরা নিজেদের মতো করে সাজিয়ে লিখতে পারো। এখান থেকে যা লেখা যায় তোমরা মানে বেছে বেছে লিখবে আর কি। এটা আর কি আমার রিকোয়েস্ট থাকবে এটা। বই থেকেও লিখতে পারো, এখান থেকেও লিখতে পারো। তো ইলেকট্রনের মোট শক্তি ধরা যাক যে কোনো কক্ষপথের শক্তি, তাই প্রথম শক্তি স্তরের শক্তি, দ্বিতীয় শক্তি স্তরের শক্তি ইত্যাদি লেখা যায়। এক শক্তি স্তর থেকে ইলেকট্রনের আরেক শক্তি স্তরে লাফ দিতে যে পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ হয় তার পরিমাণ হলো যে শক্তি ইলেকট্রন আলোক শক্তি অর্থাৎ ফোটন শক্তি আকারে বিকিরণ করছে তার কম্পাঙ্কের মান কিন্তু আমরা রিটস সমীকরণ থেকে বের করতে পারি তরঙ্গ দৈর্ঘ্যের মানও। বোর সেটাই করলেন, দেখলেন একটা উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যেসব শক্তি নিঃসরণ করে তার তরঙ্গ দৈর্ঘ্যের মান বামারের বের করা রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে হুবহু মিলে যায়। অর্থাৎ বোর নিশ্চিত হলেন বামার সিরিজে যেসব রেখা বর্ণালী দেখা যায় তা মূলত হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন কক্ষপথে কোয়ান্টাম লাফ দেওয়ার সময় ইলেকট্রন সেসব আলো বিকিরণ করে। তারপরে এই যে এই কথাগুলো লেখার দরকার নেই, এই যে এটা, তারপরে এটা। বোর বললেন উত্তেজিত পরমাণু নিয়ে গবেষণার সময় সেখানে একটা হাইড্রোজেন পরমাণু থাকে না, থাকে হাইড্রোজেন গ্যাসের কোনো টিউব, তাতে লক্ষ কোটি হাইড্রোজেন পরমাণু থাকে। সবগুলো পরমাণু একইভাবে উত্তেজিত নয়, কোনোটা বেশি উত্তেজিত, কোনোটার উত্তেজনা কম। তাই সব পরমাণু একই তরঙ্গদৈর্ঘ্যের বর্ণালী বিকিরণ করে না। তবে হাইড্রোজেন পরমাণুর ক্ষমতা নেই বামা সিরিজের বাইরে কোনো বর্ণালী বিকিরণ করে। তাই উত্তেজিত সব পরমাণু চারটি বর্ণালীর যে কোনো একটি বর্ণালী বিকিরণ করে। সবগুলো পরমাণুর বর্ণালী মিলে চারটি বর্ণালী রেখা তৈরি করে। এভাবে বোর বামা সিরিজের সাথে তার পরমাণু মডেলের মেলবন্ধন ঘটালে ব্যাখ্যা দিলেন হাইড্রোজেন পরমাণুর বামা সিরিজের ব্যাখ্যা, সেই সাথে উত্তর দিলেন বহু বছর ধরে না পাওয়া একটা প্রশ্নের, সেটা হলো হাইড্রোজেন পরমাণুর বিকিরণের মূল উৎস কি। সাথে সাথে বামা সিরিজের বর্ণালীকেও কোয়ান্টাম তত্ত্বের আওতায় নিয়ে আসতে সক্ষম হলেন। তো ভিডিওটা অনেক বড় হয়েছে, এজন্য খুব দুঃখিত। তো সকলকে ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখলেন, এবং সবার কাছে একটা অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিকে প্রেস করে চ্যানেলের পাশে থাকবেন।